Hi guys, this is Rajsekhar and you are watching my channel Geo Experience. তো চ্যানেলের নাম থেকে তোমরা বুঝতে পারছো যে চ্যানেলটা কোনো টিউটার চ্যানেল নয়। চ্যানেলটা হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে আমার জিওগ্রাফি আমি স্কুল লাইফে কলেজ লাইফে আমার টিচারদের কাছ থেকে যা জেনেছি, যা কিছুটা পড়ে নিজে পড়ে কিছুটা জেনেছি, যা জেনেছি সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিতে এসেছি। এটা কোনো সত্যি টিউটার চ্যানেল নয়। তো প্রথমে এটা বলে রাখা ভালো। যাই হোক, এই চ্যানেলে যেহেতু লকডাউন পরিস্থিতি, এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে কিছু পড়াশোনা করে কিছু কাজের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি তাহলে হয়তো আমাদের মন খারাপ কিছুটা কমবে। তো সেই থেকেই এই আমার পরিকল্পনা। তো এই চ্যানেলের বিষয়বস্তুগুলো থাকবে জিওগ্রাফি বেসিসের উপরেই। আর জিওগ্রাফি বেসিসের উপরে বলতে প্রধানত থাকবে ক্লাস 10 এবং ক্লাস 12-এর কিছু কিছু বিষয়, এবং সেগুলো আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হিসাবে ক্লাস 12 এবং ক্লাস 10-এর বিষয়বস্তু প্রধানত থাকবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে লেগে থাকে, যদি আমার জিওগ্রাফির নলেজ কিছুটা অন্তত তোমাদের কাজে লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাও। তাহলে আমি আমার ভুলের পোর্শনগুলো আবার ঠিকঠাক করে ক্লিয়ার করে নিয়ে আবার ঠিকঠাক ভিডিও তোমাদের কাছে আবার আপলোড করতে পারবো। তাহলে আবার পরবর্তীকালে আরও ভালো ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পারবো, যদি তোমরা কমেন্টের মাধ্যমে আমার ভুলের অংশগুলো বলে দাও। তো শুরু করা যাক আজকের প্রথম ভিডিও। আজকের বিষয় হিসাবে আমার থাকছে ক্লাস 12-এর এক টপিক। সেই টপিকটার নাম হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। তো স্বাভাবিক ক্ষয়চক্র নিয়ে আমার প্রথম টপিক, যে টপিকটা হচ্ছে আমার খুব বেশ ভালো লাগার টপিক, বেশ ভালোবাসার টপিক। তো শুরু করা যাক প্রথম ভিডিও আমার। তাহলে আমার প্রথম যে টপিকটা, সেই টপিকের আলোচনা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। তো টপিকের নামটা আমরা প্রথমে লিখে নিই, স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র। বন্ধুরা, তোমরা নাম থেকে বুঝতে পারছো যে এখানে তিনটে শব্দ রয়েছে। একটা হচ্ছে স্বাভাবিক, আর একটা হচ্ছে ক্ষয়, এবং আর একটা হচ্ছে চক্র। যদিও এই দুটো শব্দ একসাথে রয়েছে, তো এই তিনটে শব্দের মানে আমরা আগে জেনে নেব। তিনটে শব্দের মানে জানতে পারলে আমরা টপিকটা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এর উদ্দেশ্য কি, সেই সমস্তগুলো আমাদের কাছে আরো স্পষ্টভাবে ক্লিয়ার হবে। তো প্রথমে আমি বন্ধু শুরু করতে যাচ্ছি তোমাদের একটু জানা বিষয়। সেটা হচ্ছে জানা, যেটা তোমরা আগের ক্লাসে পড়েছো 9-10-এ বা ক্লাস 9-10-এ পড়েছো। সেক্ষেত্রে তোমরা জলচক্র পড়েছো। জলচক্রের সঙ্গে এই ক্ষয়চক্রের কিছুটা মিল রয়েছে, বন্ধুরা বুঝতে পারছো। জলচক্রের সঙ্গে ক্ষয়চক্রের কি মিল রয়েছে? বন্ধুরা, আমরা যখন জলচক্র পড়েছিলাম তখন জেনেছিলাম ভূপৃষ্ঠে যে সমস্ত স্থানে জল রয়েছে, অর্থাৎ নদী নালা, সমুদ্র, হ্যাঁ, পুকুর, খাল, এই সমস্ত স্থানে যে সমস্ত স্থানে জল রয়েছে, সেই সমস্ত স্থানের জলগুলো কি হয়, সেই সমস্ত স্থানের জলগুলো সূর্যালোকের প্রভাবে বাষ্পীভূত হয়ে উপরে ওঠে, অর্থাৎ আকাশে, মানে ঊর্ধ্বাকাশে ওঠার পরে কি হচ্ছে, সেখানে ঘনীভূত হয়ে শীতল বাতাসের প্রভাবে ঘনীভূত হয়ে সেখানে মেঘের সৃষ্টি হয়, এবং পরবর্তীকালে আরো প্রসেসের মাধ্যমে, বৃষ্টিপাতের মাধ্যমে সেই জল কিন্তু আবার পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠলো, সেখানে গিয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হলো, মেঘের সৃষ্টি হওয়ার পর সেখান থেকে ঘনীভূত হলো, সেখান থেকে মেঘের সৃষ্টি হলো, মেঘ থেকে আবার পুনরায় বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠে আবার পৌঁছে গেল। অর্থাৎ এই যে চক্রাকার একটা প্রসেস, এই যে চক্রাকার একটা প্রক্রিয়া, এটাকেই বলা হয় চক্র। অর্থাৎ এই বৃষ্টিপাতের চক্রের মতোই ক্ষয়চক্রটাও কিন্তু একই ধরনের। তাই যেহেতু তোমরা বৃষ্টিপাত বা তোমাদের জলচক্র সম্বন্ধে তোমরা জানো আগে থেকে, তো সেই ক্ষেত্রে এই জলচক্রের সঙ্গে ক্ষয়চক্রের মিলটা আমি একটু দেখিয়ে দিলাম। অর্থাৎ জলচক্রতে জল যেমন একটা চক্রাকার পথে আবর্তিত হয়ে পুনরায় আবার যে স্থান থেকে শুরু হয়েছিল সেই স্থানে ফিরে আসে, তেমনি ভূপৃষ্ঠের বা ভূমিরূপের ক্ষয় কিন্তু ঠিক একই প্রক্রিয়া। বন্ধুরা, হ্যাঁ, এরপরে আসি আমরা দ্বিতীয় যে শব্দটা, সেটা হচ্ছে ক্ষয়। ক্ষয় বলতে আমরা কি বুঝি? বন্ধুরা, আমাদেরকে আগে জানতে হবে যে জিনিসের উত্থান, যে কোনো বস্তুর যার উত্থান রয়েছে,
তার কিন্তু ক্ষয় অবশ্যই রয়েছে। অর্থাৎ পৃথিবী একটা গতিশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলেছে। এই গতিশীল প্রক্রিয়া হিসাবে পৃথিবীর যে সমস্ত বস্তুর উত্থান রয়েছে তার ঠিক ক্ষয়ও রয়েছে। অর্থাৎ আমরা যদি বুঝে নিই ব্যাপারটাকে, আমরা যে ভূপৃষ্ঠের উপরে বসবাস করছি এখন, কেউ আমরা সমতলে বসবাস করছি, কেউ আমরা পার্বত্য অঞ্চলে বসবাস করছি, কেউ আমরা মালভূমি অঞ্চলে বসবাস করছি। তো এই যে সমতল ভূমিতে আমরা বসবাস করছি বা যে পার্বত্য অঞ্চলে আমরা বেড়াতে গিয়েছিলাম, দেখে এসেছি, যে মালভূমি অঞ্চলে আমরা বেড়াতে গিয়েছিলাম, সেগুলো কি হাজার হাজার কোটি কোটি বছর আগে সেই একই অবস্থায় ছিল? তা কিন্তু নয়, তা কিন্তু মোটেই নয়। তো তাহলে আগে কি অবস্থায় ছিল এবং কেন এগুলো ধীরে ধীরে এইভাবে এখন বর্তমানের এই অবস্থা রয়েছে, ভবিষ্যতে কি অবস্থা হতে পারে এদের, সেই সংক্রান্ত আলোচনা হচ্ছে ক্ষয়চক্র। তো তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষয়চক্রের ব্যাপারটা হচ্ছে ভূপৃষ্ঠের একটা সামগ্রিক ক্ষয়চক্রের ব্যাপার। তো ভূপৃষ্ঠের ক্ষয়চক্রটা কি? ক্ষয়চক্রের ব্যাপারটা আমরা একটু বুঝে নিই। ভূপৃষ্ঠের কোন স্থান যদি আমরা একটা ছবির মাধ্যমে বুঝে নিই, ভূপৃষ্ঠের কোনো একটা স্থান যেটা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করত, সেটা ভূ অভ্যন্তরীণ কোনো কারণে, ভূ অভ্যন্তরীণ কোনো প্রক্রিয়ার ফলে, অর্থাৎ সেটা যদি আমরা বলি ভূমিকম্প, সেটা যদি আমরা বলি অগ্ন্যুৎপাত, সেটা যদি আমরা বলি পাতের সঞ্চালন প্রভৃতি কারণের ফলে এই ভূপৃষ্ঠে, ধরো এই স্থানটা কোনো কারণে হঠাৎ করে সমুদ্র তলের সমান উচ্চতা থেকে এটাকে বলা হচ্ছে মিন সি লেভেল বা এমএসএল। এই এমএসএল ব্যাপারটাকে আমরা একটু পরে জানছি। যদি ভূপৃষ্ঠের কোন স্থানের উচ্চতা মিন সি লেভেল থেকে ভূ অভ্যন্তরীণ কোনো কারণের ফলে যদি এর উচ্চতাটা হঠাৎ করে বৃদ্ধি পায়, এই স্থানের উচ্চতা যদি হঠাৎ করে কোনো কারণে বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে আবার ভূবহিস্থ বিভিন্ন প্রক্রিয়ার ফলে, ভূবহিস্থ বিভিন্ন এজেন্টের দ্বারা, তার মানে কি, সেগুলো হচ্ছে নদী, বায়ু, হিমবাহ, এগুলির কার্যের ফলে দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এইগুলো আবার ক্ষয় পেয়ে যদি আবার পুনরায় ক্ষয় পেতে পেতে পুনরায় যখন আবার একই লেভেলে চলে আসবে, এই সমগ্র প্রক্রিয়াটাকে ক্ষয়চক্র বলা হয়ে থাকে। অর্থাৎ যেমন আমরা জলচক্র দেখেছিলাম, জলের একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়েছিল, সেখান থেকে মেঘ থেকে বৃষ্টি এবং বৃষ্টি থেকে পুনরায় আবার ভূপৃষ্ঠে ফিরে আসা, এই যে চক্রাকার আবর্তন দেখেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম জলচক্র। আর ভূপৃষ্ঠের ক্ষেত্রে, ভূপৃষ্ঠের কোনো একটা স্থান সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে যদি হঠাৎ করে ভূ অভ্যন্তরীণ কোনো কারণে, অর্থাৎ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলোর কারণে যদি ভূপৃষ্ঠ থেকে হঠাৎ করে উচ্চতায় বৃদ্ধি পাওয়ার পরবর্তীকালে ক্ষয়কার্যের বিভিন্ন এজেন্টের দ্বারা, ভূবহিস্থ বিভিন্ন এজেন্টের দ্বারা, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, এগুলি বিভিন্ন এজেন্টের দ্বারা কি হচ্ছে, এই ভূপৃষ্ঠের অংশগুলো যদি ক্ষয় পেতে পেতে বহুদিন ধরে ক্ষয় পেতে পেতে পুনরায় আবার একই লেভেলে চলে আসে, তখন এই যে সামগ্রিক প্রক্রিয়াটা, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার পুনরায় ফিরে আসা, এই সমগ্র প্রক্রিয়াটাকে বলা হয় ক্ষয়চক্র সমুদ্রপৃষ্ঠ। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এরপরে চলে আসছি আমাদের পরবর্তী আলোচনায়। সেটা কি হচ্ছে বন্ধুরা, আমরা এখানে দুটো বিষয় সম্বন্ধে আলোচনা করেছি, একটা চক্র সম্বন্ধে আলোচনা করেছি, একটা ক্ষয় সম্বন্ধে আলোচনা করেছি। আর একটা জিনিস আমাদের এখানে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ব্যাপারটা কেন আমরা ক্ষয়চক্রটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলছি? ক্ষয়চক্রটাকে স্বাভাবিক বলার একটা বিশেষ কারণ হচ্ছে, ক্ষয়চক্রটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলার একটা বিশেষ কারণ হচ্ছে যে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম ক্ষয়চক্র সম্বন্ধে আলোচনা করেন। এটাকে আমাদের একটু জেনে রাখতে হবে। মার্কিন বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম পৃথিবীর বিভিন্ন যে চক্রাকার প্রক্রিয়ায় পৃথিবীর যে ভূপৃষ্ঠের ক্ষয়কার্য চলছে, এই প্রক্রিয়াটাকে প্রথমে আলোচনা করেছিলেন এবং তার আলোচনার ক্ষেত্রে তিনি দেখিয়েছিলেন যে পৃথিবীর প্রায় 70% অংশে ভূমিরূপের যে পরিবর্তন হয়,
সেই পরিবর্তনের ক্ষেত্রে প্রধান যে এজেন্ট, প্রধান যে তোমার উপাদান, প্রধান যে এজেন্ট ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে নদী, সেটা হচ্ছে কে? নদী। অর্থাৎ পৃথিবীর 70% জায়গায়, পৃথিবীর 70% স্থানে ভূপৃষ্ঠের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনে কিন্তু, সেই পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে নদী। তাই এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার। তাই পৃথিবীর বাকি 30% জায়গায় যে পরিবর্তন হয়, সেই 30% জায়গায় যে পরিবর্তন, সেই 30% জায়গা পরিবর্তন করে বায়ু অথবা হিমবাহের দ্বারা অথবা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়ার দ্বারা। তাই এই 70% অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ জায়গায় পরিবর্তন নদী দ্বারা হয়। এবং নদী আমাদের খুব চেনা, এবং কিভাবে ক্ষয়কার্য করে তা আমরা আগের বিভিন্ন ক্লাসে পড়েছি। এই 70% জায়গায় নদী দ্বারাই ক্ষয়কার্য সম্পন্ন হয় বলে তিনি তার ক্ষয়কার্যকে স্বাভাবিক ক্ষয়চক্র বলেছেন। অর্থাৎ যেহেতু পৃথিবীর সমস্ত দেশে নদী দেখতে পাওয়া যায় এবং সে সমস্ত দেশেই প্রায় নদী দেখতে পাওয়া যায় এবং সেখানে নদীর ক্ষয়কার্য চলে, তো সেই থেকেই তার এই তত্ত্বটা পৃথিবীর সব স্থানেই প্রযোজ্য। সেই ক্ষেত্রে পৃথিবীর প্রায় সব স্থানেই প্রযোজ্য, যেখানে যেখানে নদী দেখতে পাওয়া যায় সেখানেই কিন্তু তার এই ক্ষয়কার্যটা প্রযোজ্য। তাই এই তার তত্ত্বটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে আমরা জানি। তো এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা প্রথমে কে দিয়েছিলেন? স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন W.M. ডেভিস। এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন মার্কিন বিজ্ঞানী W.M. ডেভিস। কত সালে দিয়েছিলেন? তিনি এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন 1899 সালে। তিনি দিয়েছিলেন 1899 সালে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা। এই স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণার ক্ষেত্রে আমরা স্বাভাবিক চক্রের যখন আলোচনা করব, এই ধারণাটা সম্পূর্ণ, এই স্বাভাবিক ক্ষয়চক্রটা কিন্তু একটা তত্ত্ব। তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন কিভাবে সমগ্র পৃথিবীতে এই নদীর দ্বারা একটা ক্ষয়কার্য সারা পৃথিবী জুড়ে চলে। তার এই তত্ত্বটাকে তিনি সুষ্ঠুভাবে উপস্থাপন করার জন্য তিনি একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন তার সমগ্র তত্ত্বটিকে। সেই সংজ্ঞাটি কি? সেই সংজ্ঞাটি হচ্ছে landscape is a function of structure, process and stage। বুঝে যাচ্ছে? তিনি বলেছেন ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ভূমিরূপ গঠনের ক্ষেত্রে তিনটে উপাদান প্রধান ভূমিকা পালন করছে। সেটা কি? একটা হচ্ছে স্ট্রাকচার, দ্বিতীয়টা হচ্ছে প্রসেস এবং 3 নাম্বারটা হচ্ছে স্টেজ। স্ট্রাকচার বলতে এখানে আমরা বুঝি কোনো অঞ্চলের শিলার গঠন, তার সচ্ছিদ্রতা কতটা রয়েছে, তার মধ্যে দিয়ে বায়ু কতটা চলাচল করতে পারে, তার মধ্যে ফাটল দারণ কতটা রয়েছে, সেইগুলো হচ্ছে শিলার স্ট্রাকচার। যদি আমরা চিত্রটার মাধ্যমে বিষয়টাকে একটু সহজভাবে বুঝে নিতে চাই, তাহলে দেখতে পাবো যে এইরকম দেখতে পাবো। ধরা যাক এইটা একটা অঞ্চল এবং এই স্থানে এই হচ্ছে শিলার গঠন এইখানটায় এই অংশের শিলাটা তুলনামূলকভাবে কঠিন শিলা এবং পরবর্তীকালে যে শিলাটা রয়েছে সেখানে শিলার মধ্যে ফাটল দারণ পরিমাণ অনেক বেশি রয়েছে। এইখানে শিলার ফাটল দারণ অনেক বেশি রয়েছে। তো যদি আমরা এই সমগ্র অংশটাকে কল্পনা করি, তাহলে নদীর কাজ যখন শুরু হবে তখন দেখা যাবে এই অংশটায় কঠিন শিলা হওয়ার জন্য এখানে তুলনামূলকভাবে অনেক কম ক্ষয় হচ্ছে, আর তুলনামূলকভাবে এই অঞ্চলের শিলার গঠনটা অনেক বেশি দুর্বল। এখানে ফাটল দারণ অনেক বেশি থাকার জন্য নদীর জল এই ফাটল দারণের মধ্যে প্রবেশ করে সহজেই এই শিলাটাকে, পাথরটাকে ক্ষয় করতে পারার জন্য এই অঞ্চলটা তখন কি অঞ্চল হিসেবে থেকে যাবে? এই অঞ্চলটা কঠিন অঞ্চল হিসেবে, এটা পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চল হিসেবে থেকে যাবে এবং এই অঞ্চলটা ক্ষয় পেয়ে পরবর্তীকালে সমভূমি অঞ্চলের দিকে পরিণত লাভ করবে। এই স্ট্রাকচারটা হচ্ছে এই একটা বিশেষ উপাদান। আর একটা উপাদান হচ্ছে সেটা হচ্ছে প্রসেস, যেটা দ্বিতীয় উপাদান। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে কোন একটা, এই যে
সমগ্র প্রক্রিয়াটা হবে, আমি যে বলেছিলাম সমগ্র প্রক্রিয়াটা প্রধানত সমগ্র কাজটা দুটো প্রক্রিয়া হয়, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে এখানে দুটো প্রক্রিয়া প্রসেস কাজ করছে, একটা অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে আমরা কি দেখেছিলাম, এখানে কোনো একটা এই অঞ্চলটা ভূমিকম্পের ফলে কোনো অঞ্চলে, অর্থাৎ যে ছবিটা আমরা আগে দেখিয়েছিলাম এই ধরনেরই ছবি, সেখানে দেখিয়েছিলাম কি এইখানে ভূমিকম্পের ফলে বা অগ্নুৎপাতের ফলে কি হচ্ছে, এই অঞ্চলটা কোনো কারণে উচ্চতা লাভ করছে বা এই স্থানটা উচ্চতা লাভ করছে। পরবর্তীকালে কি হচ্ছে, এখানে এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে উচ্চতাটা লাভ করলো। আর দ্বিতীয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার ফলে কি হবে, বহির্জাত প্রক্রিয়ার ফলে হবে এই যে পাহাড় বা পার্বত্য অঞ্চলটা উচ্চতা লাভ করলো, পরবর্তীকালে এরা ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে কি হবে, আবার সমভূমি অঞ্চলে পরিণত হবে, একই ধরনের শিলায় একই ধরনের অঞ্চলে পরিণত হবে। অর্থাৎ এখানে দুটো প্রক্রিয়া কাজ করছে। আর 3 নম্বর হচ্ছে স্টেজ। বিজ্ঞানী ডব্লিউ.এম. ডেভিস তার যে সমগ্র তত্ত্বটা দিয়েছিলেন সেক্ষেত্রে তিনি 3টে স্টেজের কথা উল্লেখ করেছিলেন। 3টে স্টেজ কি কি, যদি আমরা এখানে 3টে স্টেজ দেখে নিই তাহলে 3টে স্টেজ কি কি হবে, একটা হচ্ছে যৌবন পর্যায়, একটা হচ্ছে পরিণত পর্যায় এবং 3 নাম্বারটা হচ্ছে বার্ধক্য পর্যায়। বুঝে যাচ্ছে? তো এই 3টে পর্যায়ের মধ্যে তিনি তার আলোচনাটা এগিয়ে নিয়ে গেছেন। তো এই ছিল তার এই যে ধারণাটা, তার যে তত্ত্বটা, সেই তত্ত্বটার যে প্রথম সংজ্ঞা দিয়েছিলেন, সেই সংজ্ঞা অনুযায়ী যে এই সংজ্ঞার মধ্যে তার যে মূল ব্যাপারটা রয়েছে, তার মূল তত্ত্বের মূল বিষয়গুলো রয়েছে, সেই মূল বিষয়গুলো নিয়ে হলো এতক্ষণ পর্যন্ত আলোচনা। এরপর আমরা যাব তিনি যে তত্ত্বটা দিয়েছেন সেই তত্ত্বটাকে প্রতিষ্ঠা হওয়ার জন্য, সেই তত্ত্বটাকে খাটার জন্য কতগুলো নির্দিষ্ট শর্ত তিনি দিয়েছিলেন। অর্থাৎ সেই সমস্ত নির্দিষ্ট শর্তগুলো যদি পূরণ হয় তারপরেই কিন্তু তার এই তত্ত্বটা সেই জায়গার উপর প্রযোজ্য হবে। তো তার কি কি তত্ত্ব তিনি দিয়েছিলেন যাতে তার এই স্বাভাবিক ক্ষয়চক্র কার্যটা, সমগ্র কার্যটা সম্পন্ন হওয়ার জন্য, তাহলে তিনি কি কি শর্ত দিয়েছিলেন, সেই শর্তগুলো আমরা একের পর এক দেখে নেব। মুছে দিচ্ছি বোর্ডটা। স্বাভাবিক ক্ষয়চক্র ডব্লিউ.এম. ডেভিসের যে শর্তগুলো দিয়েছিলেন বা অ্যাজিউমশনগুলো করেছিলেন, সেই শর্তগুলো কি কি, সেই শর্ত হিসেবে যদি আমরা দেখি 1 নম্বর শর্তে আমরা পাবো তিনি বলেছেন সমগ্র এলাকাটা বা যে অঞ্চলটায় এই ভূমির উচ্চতাটা হঠাৎ করে বৃদ্ধি পাবে সেই সমগ্র এলাকাটা সমধর্মী হবে, অর্থাৎ একই ধরনের শিলায় গঠিত হবে। সমগ্র এলাকাটা কি হবে, একই ধরনের শিলায় গঠিত হবে। 1 নম্বর কি হলো তাহলে, একই ধরনের শিলা গঠন। আচ্ছা, 2 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে 2 নম্বর যে শর্ত অনুযায়ী তার যে দ্বিতীয় পয়েন্ট ছিল, সেই দ্বিতীয় পয়েন্টটা হবে কোনো একটা অঞ্চল যে স্থানে ভূমিরূপ উচ্চতাটা বৃদ্ধি পাবে, সেই উচ্চতা বৃদ্ধির সময়টা খুব বেশি সময়ের জন্য নয়, অর্থাৎ উচ্চতাটা বৃদ্ধি, কোন স্থানের উচ্চতা বৃদ্ধি খুব দ্রুত হারে হবে, কোনো একটা স্থানের উচ্চতা বৃদ্ধি খুব দ্রুত হারে। উচ্চতা বৃদ্ধি, দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি। 3 নম্বর যে শর্তটা দিয়েছেন সেটা হচ্ছে এর ঠিক বিপরীত, অর্থাৎ কোন স্থানের উচ্চতা বৃদ্ধিটা কিন্তু দ্রুত হারে হবে, কিন্তু ক্ষয় যেটা হবে পরবর্তীকালে বহির্জাত প্রক্রিয়ার ফলে যে ক্ষয়টা হবে সেটা কিন্তু তুলনামূলকভাবে ধীর গতিতে হবে। অর্থাৎ উচ্চতা বৃদ্ধি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে উচ্চতা বৃদ্ধি দ্রুত হারে হবে, কিন্তু বহির্জাত প্রক্রিয়ার ফলে যে ক্ষয় হবে সেটা কিন্তু তুলনামূলকভাবে ধীর গতিতে হবে। অর্থাৎ ধীর গতিতে ক্ষয় কার্য। এই হচ্ছে তো 3 নম্বর। 4 নম্বর যে পয়েন্টটা তিনি বলেছেন তার শর্তটা তিনি রেখেছেন সেটা হচ্ছে যে এলাকায় এই ক্ষয়কার্য সমগ্র প্রক্রিয়াটা হবে আর্দ্র জলবায়ুর অন্তর্গত, সমগ্র এলাকাটা হবে আর্দ্র জলবায়ুর অন্তর্গত, অর্থাৎ সেখানে
বৃষ্টিপাতের কাজটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। কারণ আমরা দেখেছি নদীর প্রবাহের ক্ষেত্রে বৃষ্টিপাত একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। বৃষ্টির জল যত বৃদ্ধি পাবে সেখানকার নদীর প্রবাহ বৃদ্ধি পাবে, সেখানকার নদীর জলের যোগান বৃদ্ধি পাবে এবং সেখানকার ভূমিরূপের যে ক্ষয় প্রক্রিয়া, বৃষ্টিপাতের জন্য ভূমিরূপের ক্ষয় প্রক্রিয়া হয় আমরা জানি, ভূমিরূপের ক্ষয় প্রক্রিয়া তত অগ্রগতি ঘটবে। তাই তিনি 4 নম্বর যে শর্তটা রেখেছিলেন সেটা হচ্ছে যে স্থানে এই ক্ষয় প্রক্রিয়া কার্য স্বাভাবিক ক্ষয়চক্রটা হবে সেটা হচ্ছে কোনো একটা আর্দ্র জলবায়ুর অন্তর্গত এলাকা হবে, অর্থাৎ আর্দ্র জলবায়ুর অন্তর্গত। আর্দ্র জলবায়ুর এলাকা লিখি, আর্দ্র জলবায়ুর এলাকা। তো এখানে 5 নম্বর পয়েন্ট কি হবে? 5 নম্বর পয়েন্ট হবে যে কোন একটা ভূমিরূপ প্রক্রিয়া যখন উত্থান কার্য যখন যে পর্যায়ে উত্থান কার্য হবে সেই উত্থান কার্যের সময় কিন্তু ক্ষয় কার্য সম্পন্ন হবে না। অর্থাৎ আমরা বলেছি যে দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি, যখন কোন একটা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি হবে সেটা দ্রুত হারে হবে, কিন্তু যখন এই উচ্চতা বৃদ্ধি ঘটবে সেই সময় কিন্তু ক্ষয় কার্য সম্পন্ন হবে না। অর্থাৎ কি, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বুঝে নিই, যদি একটা ভূমিরূপ, এই একটা ভূমিরূপ ছিল, সেখানকার যখন উচ্চতাটা হঠাৎ করে কোনো ভূ অভ্যন্তরীণ কারণে যখন কোনো ভূমির উচ্চতাটা বৃদ্ধি পাবে তখন কিন্তু ভূ বহিস্থ বিভিন্ন প্রক্রিয়া তখন কিন্তু এখানে মিউট থাকবে। অর্থাৎ ভূ বহিস্থ প্রক্রিয়া কিন্তু এই সময় ক্ষয়কার্য চালাবে না। একেবারে উত্থান কার্য শুরু হয়ে যাবে, উত্থান কার্য সম্পন্ন হওয়ার পর তারপরে হচ্ছে ভূ বহিস্থ প্রক্রিয়া ক্ষয়কার্য চালাবে। তাহলে 5 নম্বর শর্তটা কি হচ্ছে? 5 নম্বর শর্তটা হচ্ছে উত্থান কার্য চলাকালীন ক্ষয় কার্য সম্পন্ন হবে না। উত্থান কার্য চলাকালীন ক্ষয় হবে না। 6 নম্বর পয়েন্ট কি হবে? 6 নম্বর পয়েন্ট হবে আবার যখন ক্ষয় কার্য চলবে, যখন উত্থান কার্যটা শেষ হয়ে গেল তারপরে শুরু হবে ভূমির উপরে ক্ষয় কার্য, যখন ক্ষয় কার্য চলবে সেই সময় আবার উত্থান কার্য আর তখন সম্পন্ন হবে না। অর্থাৎ 6 নম্বর পয়েন্টে কি হচ্ছে, যখন ক্ষয় কার্য চলবে তখন কিন্তু উত্থান কার্য আর ভূমির তখন হবে না। অর্থাৎ এটা ঠিক উল্টোটা হবে, ক্ষয় কার্য চলাকালীন উত্থান হবে না। অর্থাৎ ক্ষয় কার্য চলাকালীন ভূমির উত্থান হবে না। 7 নম্বর কি পয়েন্ট হবে? 7 নম্বর পয়েন্ট হচ্ছে সমগ্র উত্থান কার্য, এই কোন একটা ভূমিরূপ উত্থান হলো, তারপরে ক্ষয় হলো, ক্ষয়ে আবার এই নির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ এই লেভেলে আবার ক্ষয় পেতে পেতে কি হচ্ছে, আবার এই নির্দিষ্ট লেভেলে ক্ষয় পেতে পেতে নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেল। অর্থাৎ এই সমগ্র প্রক্রিয়াটা উত্থান কার্য, ভূমিরূপ উঁচু হয়ে গেল, তারপরে ক্ষয় পেয়ে আবার এই নিচে অংশে চলে এলো, সমগ্র একটা সাইকেল একটা কমপ্লিট হলো। অর্থাৎ এটাকে বলে একটা সম্পূর্ণ একটা চক্র। তাই একটা সম্পূর্ণ 7 নম্বর পয়েন্ট হচ্ছে একটা চক্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখানে দ্বিতীয় কোনো চক্র আবার শুরু হবে না। অর্থাৎ ক্ষয় কার্য চলছে সেই সময় যদি আবার উত্থান কার্য শুরু হয় তখন আবার তার উপর যদি ক্ষয় কার্য শুরু হয় তাহলে একটা চক্র কমপ্লিট হলো না, আর একটা চক্র শুরু হয়ে গেল। তিনি এটা বলছেন না, তিনি তার শর্তে বলেছেন একটা ক্ষয় চক্র সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ক্ষয় চক্রটা শুরু হবে। একটা ক্ষয় চক্র যতদিন চলবে ততদিন পর্যন্ত দ্বিতীয় কোনো ক্ষয় চক্র শুরু হবে না। তাহলে একটি চক্রের সম্পূর্ণ হবার পর দ্বিতীয় চক্র শুরু। একটি চক্র সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় চক্র শুরু হবে, এটা হচ্ছে 7 নম্বর প্রক্রিয়া। তো আর 8 নম্বর যদি আমরা একটা প্রক্রিয়া দেখি, 8 নম্বর কি শর্ত দিয়েছিলেন? 8 নম্বর শর্ত দিয়েছিলেন যে সমগ্র প্রক্রিয়াটা চলবে তার 3টে স্টেজ থাকবে। 3টে স্টেজ আমরা কি কি আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে তোমার
যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়, এই প্রত্যেকটা স্টেজের ফিচার্সগুলো, প্রত্যেকটা স্টেজের যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে, সেই প্রত্যেকটা স্টেজের বৈশিষ্ট্যগুলো খুব সুস্পষ্ট থাকবে। অর্থাৎ পর্যায়গুলির বৈশিষ্ট্য খুব সুস্পষ্ট হবে, পর্যায়গুলির বৈশিষ্ট্য খুব সুস্পষ্ট হবে। এই ছিল তার মোটামুটি 7-8টা যে শর্ত দিয়েছিলেন, সেই 7-8টা শর্ত। এই 7-8টা শর্তের উপর সমগ্র কিন্তু ক্ষয় কার্যটা তার, সমগ্র ক্ষয়চক্রের তত্ত্বটা তার প্রতিষ্ঠিত। তো এই 7-8টা তত্ত্ব হয়ে গেল। তো এরপরে আমি শুরু করব যে তার বিভিন্ন পর্যায়গুলো রয়েছে। তার বিভিন্ন পর্যায়গুলো শুরুর আগে দুটো ধারণা একটা ক্লিয়ার করার জায়গা রয়েছে, সেটা হচ্ছে দুটো ধারণা, সেই দুটো ধারণাটা আমরা ক্লিয়ার করে নিয়ে তারপরে পর্যায়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। দুটো বিশেষ ধারণা রয়েছে। দুটো বিশেষ ধারণা কি? একটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। ক্ষয়ের শেষ সীমা বলতে আমরা কি বুঝি? যে কোনো বস্তুর বা যে কোনো ব্যক্তির কাজের একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, সেই বা কোনো একটা ধরো গার্ডার রয়েছে, তুমি একটা গার্ডার নিয়ে টানছো, কিন্তু তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেই নির্দিষ্ট সীমা পর্যন্ত সে বড় হতে পারে, তারপরে কিন্তু সে আর বড় হতে পারে না, তারপরে বেশি টানলে সে কেটে যাবে। তাই তার নির্দিষ্ট একটা ক্ষমতা রয়েছে, একটা নির্দিষ্ট কাজের সীমা রয়েছে। তাই তিনি বলছেন এখানে একটা ওই ওই অনুযায়ী এটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। ক্ষয়ের শেষ সীমা বলতে কি বুঝি? যে ধারণা দিয়ে বলছিলাম তার মধ্যে একটা ধারণা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। ক্ষয়ের শেষ সীমা বলতে কি বুঝি? অর্থাৎ যে সীমা পর্যন্ত ভূবহিস্থ প্রক্রিয়া সর্বোচ্চ কাজ করতে পারবে। যদি আমি একটা ভূমিরূপটা আঁকি, তাহলে আর এইখানটা যদি সমুদ্র হয়, এইখানটা যদি সমুদ্র হয়, এটা যদি সমুদ্র হয়, তাহলে এই ভূমিরূপটার উপর ভূবহিস্থ প্রক্রিয়া সর্বোচ্চ কতটা পর্যন্ত ক্ষয় করতে পারে? এই ভূপৃষ্ঠের উপরে ভূবহিস্থ প্রক্রিয়া সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত, অর্থাৎ সমুদ্রের লেভেল পর্যন্ত কিন্তু ক্ষয় করতে পারে। এর নিচে কিন্তু ক্ষয়কার্য হবে না। এই সীমার নিচে কিন্তু ক্ষয়কার্য হবে না। তাই এই যে লেভেলটা, এই লেভেলটাকে বলা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। অর্থাৎ ভূবহিস্থ প্রক্রিয়া সব থেকে বেশি এই লেভেল পর্যন্তই ক্ষয় করতে পারে। তাই এই সীমাটাকে বলা হবে ক্ষয়ের শেষ সীমা। আশা করছি বুঝতে পেরেছো। দ্বিতীয় যে বিষয়টা আমরা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে পর্যায়িত নদী। পর্যায়িত নদী কাকে বলে? পর্যায়িত নদী হচ্ছে কোনো একটা নদী প্রাথমিক পর্যায়ে ক্ষয় করলো, তারপরে ক্ষয় এবং সঞ্চয় করলো, তারপরে শেষ পর্যায়ে এসে শুধুমাত্র সঞ্চয় করলো। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এই অঞ্চলটাকে ক্ষয় করলো, নিচে নেমে এলো, ক্ষয় করে তার পরবর্তী পর্যায়ে কি হচ্ছে? ক্ষয় এবং সঞ্চয় করছে, ক্ষয় যেমন করছে সঞ্চয় তেমন করছে। তারপরে কি করছে? এই অঞ্চলটা কিন্তু ক্ষয় আর হচ্ছে না, ধীরে ধীরে কিন্তু সঞ্চয় হচ্ছে। তাই কোনো একটা নদী প্রাথমিক পর্যায়ে ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র গতিপথে যদি একটা ভারসাম্য বজায় থাকে, সমগ্র নদীপথটাকে যদি একটা ভারসাম্য বজায় রাখে, তখন সেই নদীটাকে আমরা বলবো পর্যায়িত নদী। অর্থাৎ নদী তার প্রাথমিক পর্যায়ে ক্ষয়, মধ্যবর্তী পর্যায়ে ক্ষয় এবং বহন, এবং শেষ পর্যায়ে ক্ষয় বন্ধ, শেষ পর্যায়ে শুধুমাত্র সঞ্চয়ের মাধ্যমে সমগ্র গতিপথে যে ভারসাম্য বজায় রাখে সেই নদীটাকে বলা হচ্ছে পর্যায়িত নদী। এই পর্যায়িত নদীর ধারণাটা তোমাদের কাজে লাগবে, সেই জন্য এটাকে বলা হলো। এরপরে আসবো আমরা আলোচনায়, সেটা হচ্ছে প্রাথমিক। এবার আমরা স্টেজগুলো আলোচনা করব বলেছিলাম। তো প্রাথমিক পর্যায়ে কি কি আমরা দেখতে পাই, সেই প্রাথমিক পর্যায়ের ভূমিরূপগুলো কি কি হবে, সেই ভূমিরূপগুলো আমরা আলোচনা করব। তাহলে ইউথ স্টেজ।
তো ইউথ স্টেজে কি কি ভূমিরূপ দেখা যায় সেগুলো আমরা যদি একটু চার্ট করে দেখে নিই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে, জিনিসগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হবে। চার্টের মাধ্যমে দেখি। ইউথ স্টেজে আমরা কি কি দেখতে পাচ্ছি? ইউথ স্টেজে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানটায় প্রাথমিকভাবে নদীর শক্তির খুব নদীর ক্ষয়কার্যের পরিমাণ খুব বেশি থাকে। নদীর ক্ষয়কার্যের পরিমাণ এখানে খুব বেশি থাকার দরুন এখানে কি হবে, আই আকৃতির ভূমিরূপ গঠিত হবে। আই আকৃতির ভূমিরূপ গঠিত হবে, এখানে আই আকৃতির ভূমিরূপ গঠিত হবে। কারণ নদী এখানে ক্ষয় অনেক বেশি করে, ক্ষয় বেশি করার জন্য আই আকৃতির ভূমিরূপ গঠে, অর্থাৎ নদী দুদিকে ক্ষয়টা খুব কম করবে, নদীর তার উপত্যকার দু সাইডে ক্ষয় কম করবে, তুলনামূলকভাবে নিম্ন ক্ষয়টা অনেক বেশি করবে। নিম্ন ক্ষয়টা বেশি হওয়ার জন্য কি হবে, এখানে নিম্ন ক্ষয়টা বেশি হওয়ার জন্য নদী এখানে আই আকৃতির ভূমিরূপ গঠন করবে। এই ভূমিরূপ আকৃতিটা দেখতে পাচ্ছেন, এটা আই এর মতো, তো এটা একটা আই আকৃতির ভূমিরূপ এখানে নদী গঠন করবে। তো এক্ষেত্রে তিনি যে ডব্লিউ.এম. ডেভিস তার এই সমগ্র তত্ত্বটা প্রতিষ্ঠার জন্য একটা চিত্র এঁকেছিলেন। সেই চিত্রটা যদি আমরা আগে একটু এঁকে নিই, তাহলে এই বিভিন্ন ফিচার্স গুলো খুব বুঝতে সুবিধা হয়। সেই চিত্রটা ছিল অনেকটা এইরকম, যদি এটা আমরা একটু মুছে দিই তাহলে চিত্রটা হবে এইরকম। এইরকম চিত্র হবে, যেটা ধীরে ধীরে গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে যাবে। সমুদ্রের সঙ্গে যখনই মিশবে, এখানটা হচ্ছে সমুদ্রের সঙ্গে চিত্রটা মিশে যাবে। তো এখানে আমরা তিনটে পর্যায় পাবো, এটা যদি 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায় এবং এটা বাদবাকিটা 3 নম্বর পর্যায়। আর এখানটায় এই যে সমুদ্র এটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। সমুদ্রের যে লেভেল মিন সি লেভেল, সেই মিন সি লেভেল পর্যন্ত সর্বোচ্চ ক্ষয় করতে পারবে, তাই এই সীমাটাকে বলা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। আর এই এক্স অ্যাক্সিস অনুযায়ী আমরা কি দেখাই, এক্স অ্যাক্সিস অনুযায়ী আমরা দেখাই সময় অনুযায়ী তো বিভিন্ন পর্যায়গুলো সৃষ্টি হয়, প্রাথমিক পর্যায়, মাধ্যমিক এই তোমার যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়। এটা হচ্ছে উচ্চতা, এর দ্বারা আমরা উচ্চতা দেখতে পাচ্ছি এই ওয়াই অ্যাক্সিস দ্বারা, ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছি উচ্চতা। এটা হচ্ছে কি তোমার যৌবন পর্যায়, পরিণত পর্যায়, এটা হচ্ছে বার্ধক্য পর্যায়। এই যৌবন পর্যায়, পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়। তো যৌবন পর্যায় ফিচার্স এর মধ্যে একটা আমরা মিল পেয়েছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে আই আকৃতির নদী উপত্যকা। তো এই আই আকৃতির নদী উপত্যকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে ফিচার্সটা আমরা দেখবো সেটা কি হবে, দ্বিতীয় যে ফিচার্সটা হবে, এখানে পাশাপাশি যদি দুটো নদী আই আকৃতির নদী উপত্যকা আমরা দেখতে পাই, যদি পাশাপাশি দুটি নদী প্রবাহিত হয়, যদি পাশাপাশি দুটি নদী প্রবাহিত হয়, তাহলে কি হবে, নদীর মধ্যবর্তী যে জলবিভাজিকাটা থাকে, নদীর মধ্যবর্তী জলবিভাজিকার শীর্ষদেশটা অনেকটা বেশি চওড়া হবে, জলবিভাজিকার শীর্ষদেশটা অনেকটা বেশি চওড়া হবে, জলবিভাজিকার শীর্ষদেশ অনেক বেশি চওড়া হবে। তাহলে আমরা এই চিত্রটাতেও দেখতে পাচ্ছি জলবিভাজিকার শীর্ষদেশ অনেক বেশি চওড়া, তাই এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট গেল, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আই আকৃতির নদী উপত্যকা, এটা হচ্ছে যে জলবিভাজিকার শীর্ষদেশ চওড়া। আর জলবিভাজিকার শীর্ষদেশ অনেক বেশি চওড়া হওয়ার জন্য এখানে ছোট ছোট হ্রদের সৃষ্টি হবে, এই অঞ্চলে ছোট ছোট হ্রদের সৃষ্টি হবে। সেইখানে হচ্ছে কি হচ্ছে, তাহলে আমরা 3 নম্বর ফিচার সেখান থেকে পেয়ে যাচ্ছি, জলবিভাজিকার শীর্ষদেশে ছোট হ্রদের সৃষ্টি, জলবিভাজিকার শীর্ষদেশে ছোট হ্রদের সৃষ্টি। আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্টটা এখানেই আমরা পেয়ে গেলাম, জলবিভাজিকার শীর্ষদেশে ছোট হ্রদের সৃষ্টি। 4 নম্বর যে পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাথমিক পর্যায়ে নদীর যে এই ভূমিরূপ অঞ্চলে কিন্তু নদীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম থাকে, কারণ নদীর পার্বত্য অঞ্চলের খাড়া ঢালের জন্য এখানে কিন্তু বেশি নদী তার শাখা প্রশাখা বিস্তার করতে পারে না।
নদীর এখানে শাখা প্রশাখা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তাই এখানে কি হবে, নদীর শাখা প্রশাখা কম থাকার জন্য সমগ্র এলাকা জুড়ে নদীর সংখ্যা কিন্তু অনেক কম থাকবে। যদি আমরা একটা চিত্র দেখি তাহলে এই অঞ্চলে, সমগ্র অঞ্চলটা নদী খাড়াভাবে ক্ষয় করছে, অর্থাৎ নদীর আই আকৃতির উপত্যকা আমরা দেখতে পাবো, কিন্তু এখানে সঙ্গে সঙ্গে নদীর সংখ্যা তুলনামূলকভাবে, তুলনাটা কার সঙ্গে হবে, তুলনাটা হবে পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়। পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়ের তুলনায় নদীর প্রাথমিক পর্যায়ে নদীর সংখ্যা, উপনদীর সংখ্যা অনেক কম থাকবে। নদীর সংখ্যা কম। আচ্ছা, এই যে নদীগুলো সৃষ্টি হচ্ছে, এই নদীগুলো একটা বিশেষ নাম রয়েছে। সেই নদীগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অনুগামী নদী। কেন অনুগামী নদী বলা হচ্ছে, এই নদীগুলো ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে। প্রাথমিক ঢাল কি, অর্থাৎ সমগ্র এলাকাটা যে দিকে ঢালু হয়ে রয়েছে সেটাকেই বলা হয় ভূমির প্রাথমিক ঢাল। আর এই সমগ্র নদীগুলো ওই সেই একই ঢাল বরাবর প্রবাহিত হয় বলে এগুলোকে বলা হচ্ছে অনুগামী নদী। তো এই নদীগুলোকে আমরা কি বলছি, এই নদীগুলোকে আমরা প্রধানত বলছি অনুগামী নদী। এই নদীগুলো বলা হচ্ছে অনুগামী নদী। তো এই নদীগুলো এখানে আমরা তাহলে প্রাথমিকভাবে কি দেখতে পাচ্ছি, অনুগামী নদী দেখতে পাচ্ছি। এটা 5 নম্বর পয়েন্ট হতে পারে, অনুগামী নদী। 1 নম্বর কি আই আকৃতির উপত্যকা, 2 নম্বর হচ্ছে নদীর শীর্ষদেশ চওড়া, 3 নম্বর হচ্ছে নদীর শীর্ষদেশে হচ্ছে হ্রদের সৃষ্টি, 4 নম্বর হচ্ছে নদীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, 5 নম্বর হচ্ছে অনুগামী নদীর সৃষ্টি হয়। এই অংশে অনুগামী নদীর সৃষ্টি হয়। আবার 6 নম্বর যদি আমরা পয়েন্ট দেখি, 6 নম্বর পয়েন্ট কি হবে, 6 নম্বর পয়েন্ট হবে একটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে নদীর এই উপরের ঢালের সঙ্গে নদীর এই যে অংশ থেকে নদী শুরু হয়েছিল এবং ক্ষয়ের মাধ্যমে নদী সর্বোচ্চ যে পর্যন্ত আসতে পেরেছে, সর্বোচ্চ যে পর্যন্ত আসতে পেরেছে, যে গভীরতা পর্যন্ত আসতে পেরেছে, সেই গভীরতাটাকে বলা, এই যে উচ্চতাটা, এই উচ্চতাকে বলা হচ্ছে আপেক্ষিক উচ্চতা। আপেক্ষিক উচ্চতা কি হবে, নদীর যৌবন পর্যায়ে আপেক্ষিক উচ্চতা সব থেকে বেশি হবে। নদীর যৌবন পর্যায়ে কি হবে, নদীর যৌবন পর্যায়ে নদী উপত্যকার আপেক্ষিক উচ্চতা সব থেকে বেশি হবে। আপেক্ষিক উচ্চতা সর্বাধিক। আপেক্ষিক উচ্চতা সর্বাধিক কারণ নদী তো যৌবন পর্যায়ে সব থেকে বেশি গভীরভাবে ক্ষয় করে, তাই আই আকৃতির উপত্যকা তৈরি হয়। তাই গভীরভাবে সব থেকে বেশি ক্ষয় করার জন্য নদীর যৌবন পর্যায়ে আপেক্ষিক উচ্চতা কিন্তু সর্বাধিক বেশি হবে, সর্বাধিক বেশি হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে নদী, তা 7 নম্বর যদি আমি আলোচনা করি, 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নদী তার প্রাথমিক পর্যায়ে তার ক্ষয় শক্তি অনেক বেশি থাকার জন্য নদীর তার গতিপথে বড় বড় বোল্ডার বয়ে নিয়ে চলে। নদীর তার গতিপথে বড় বড় বোল্ডার গুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, নদীর তার গতিপথে বড় বড় বোল্ডার গুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য নদীর তলদেশে এই বোল্ডার গুলোর আঘাতে গর্তের সৃষ্টি হয়। নদীর যে তলদেশ, নদীর তলদেশ, এই তলদেশে বোল্ডার গুলোর আঘাতে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, বোল্ডারের আঘাতে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এই গর্তটাকে বলা হচ্ছে মন্থকূপ। অর্থাৎ নদীর নদী গর্ভে মন্থকূপের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে কি মন্থকূপ। নদী গর্ভে কিসের সৃষ্টি হচ্ছে, মন্থকূপ। নদী গর্ভে মন্থকূপের সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট এখানে বুঝতে পারলাম। তো এই গেল ইউথ স্টেজ। এরপরে আমরা আসব পরিণত পর্যায় বা ম্যাচিওর স্টেজ। এরপরে আসবো আমরা কি পরিণত পর্যায় বা ম্যাচিওর স্টেজ। তো পরিণত পর্যায় বা ম্যাচিওর স্টেজে আমরা কি কি জিনিস দেখতে পাবো এবং তার সঙ্গে যৌবন পর্যায়ের কি কি মিল থাকবে,
তার সেটা আমাকে বোঝার জন্য আরেকটা ছবি এখানে আমাকে এঁকে নিতে হবে। সেটা কি, ভূমির ঢালের যে পার্থক্য হবে, এই ভূমির নদী উপত্যকার যে পার্থক্য হবে, সেই নদী উপত্যকার পার্থক্যটা বোঝার জন্য এই চিত্রটা আঁকা খুব জরুরি। দেখো, নদী আমরা প্রাথমিক পর্যায়ে দেখেছিলাম আই আকৃতির উপত্যকা দেখেছিলাম, নদীর শীর্ষদেশে নদীর বিভাজিকে জল শীর্ষদেশ চওড়া দেখেছিলাম, তাই তো? এইগুলো ম্যাচিওর স্টেজে কি কি পরিবর্তন ঘটবে, এইগুলোর কি কি পরিবর্তন ঘটবে ম্যাচিওর স্টেজে, সেটাকে আমরা পরপর আলোচনা করব। দেখো, ম্যাচিওর স্টেজে কি কি হবে, নদীর যে আই আকৃতির উপত্যকা আমরা দেখেছিলাম, সেই ম্যাচিওর স্টেজে কি হবে, নদীর আই আকৃতির উপত্যকাটা, আই আকৃতির যে উপত্যকা ছিল, নদীর আই আকৃতির উপত্যকা ছিল, সেটা কি হবে, ধীরে ধীরে এই পার্শ্বক্ষয় নদীর এবারে মধ্যবর্তী পর্যায়ে কি হবে, নদীর ক্ষয় যেমন চলবে সেই সঙ্গে সঙ্গে বহন চলবে, এবং নদীর বহন চলার জন্য এবং নদীর ধীরে ধীরে ক্ষয় ক্ষমতা কমতে থাকবে। নদীর মধ্যবর্তী পর্যায়ে কি হবে, ধীরে ধীরে ক্ষয় ক্ষমতা কমতে থাকবে। ক্ষয় ক্ষমতা কমার জন্য নদীর তলদেশের গভীরতার বৃদ্ধি পাবে না, নদীর তলদেশের গভীরতা, অর্থাৎ নদী বেশি ডিপলি ক্ষয় করতে পারবে না, তখন নদী কি করবে, পার্শ্ব দেশের ক্ষয়টা অনেকটা বেশি করবে। নদী উপত্যকার পার্শ্ব দেশের ক্ষয়টা অনেকটা বেশি হবে। নদীর উপত্যকার পার্শ্ব দেশের ক্ষয় হওয়ার জন্য কি হবে, এই আই আকৃতির উপত্যকা পরিবর্তিত হয়ে ধীরে ধীরে ভি আকৃতির উপত্যকায় পরিণত হবে। নদীর আই আকৃতির উপত্যকা পরিবর্তিত হয়ে ভি আকৃতির উপত্যকায় পরিণত হবে। তাহলে এটাও তাহলে ভি আকৃতির উপত্যকায় পরিণত হবে, ভি আকৃতির উপত্যকায় পরিণত হবে। এটা বুঝে যাচ্ছে? এবারে চিত্রটার ব্যাখ্যাটা বুঝে যাচ্ছে। তাহলে ভি আকৃতির উপত্যকায় পরিণত হলো, বোঝা গেল? এটা হচ্ছে ভি আকৃতির নদী উপত্যকা। এক নম্বর হচ্ছে ভি আকৃতির নদী উপত্যকা। দু নম্বর যে আলোচনা, সেটা কি হবে, দু নম্বর আলোচনা এর থেকেই হবে। সেটা হচ্ছে নদীর আই আকৃতির উপত্যকার সময় নদীর জলবিভাজিকার শীর্ষদেশ যতটা বেশি পরিমাণে চওড়া ছিল, সেটা কি ভি আকৃতির উপত্যকা হওয়ার ফলে সেই চওড়াটা থাকছে না, থাকছে না। সেটা কি হচ্ছে, এই চওড়াটা কমে, অর্থাৎ জলবিভাজিকার শীর্ষদেশটা আমি যে আগের বারে বলেছিলাম অনেক বেশি চওড়া থাকবে, সেটা কিন্তু ধীরে ধীরে এই চওড়াটা, জলবিভাজিকার শীর্ষটা আর চওড়া থাকবে না, সেটা ধীরে ধীরে ক্ষয় পেয়ে সংকীর্ণ হতে থাকবে। অর্থাৎ কি হবে, জলবিভাজিকার শীর্ষদেশ, দু নম্বরটা কি হচ্ছে, জলবিভাজিকার শীর্ষদেশ ধীরে ধীরে সংকীর্ণ হতে থাকবে। এই ছবিটা থেকেও তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে জলবিভাজিকার শীর্ষদেশ চওড়া ছিল, পরবর্তী পর্যায়ে যখন আই আকৃতির উপত্যকা ছিল, ধীরে ধীরে ভি আকৃতির উপত্যকা যখন হচ্ছে, জলবিভাজিকার শীর্ষদেশ দেখো সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাহলে দু নম্বর পয়েন্ট কি হবে, সংকীর্ণ শীর্ষ দেশ যুক্ত জলবিভাজিকা, সম্পূর্ণ সংকীর্ণ শীর্ষদেশ যুক্ত জলবিভাজিকা। এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট। আচ্ছা, তিন নম্বর পয়েন্ট কি হবে, তিন নম্বর পয়েন্ট হবে আমরা প্রাথমিক পর্যায়ে নদী বলেছিলাম নদীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, কিন্তু পরিণত পর্যায়ে এসে কি হবে, পরিণত পর্যায়ে এসে নদী যেহেতু অনেকটা গতিপথ চলে এসেছে, তখন কি হবে, নদীর কি হবে, শাখা নদী উপনদীর সংখ্যা অনেক তুলনামূলকভাবে বেড়ে যাবে। অঞ্চলে নদীর শাখা নদী উপনদীর সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। নদীর শাখা নদী উপনদী অনেক বেশি বৃদ্ধি হবে, কারণ নদী অলরেডি অনেকটা পথ অতিক্রম করে এসছে। নদী অনেকটা অতিক্রম করে আসার ফলে নদীর শাখা নদী উপনদীর সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি, নদীর প্রাথমিক পর্যায়ের তুলনায় বা যৌবন পর্যায়ের তুলনায় নদীর সংখ্যা বৃদ্ধি, তিন নম্বর পয়েন্ট। এর সঙ্গেই থাকবে চার নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট কি হচ্ছে, যখনই নদীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে, তখন কি হবে, সমগ্র অঞ্চলটাকে বিভিন্ন ভাগে নদী ভাগ করে দেবে, বিভিন্ন ভাগে নদীটাকে, সেই অঞ্চলটাকে কেটে ফেলবে, অর্থাৎ ভেঙে ফেলবে। বুঝে যাচ্ছে? তাই এই চার নম্বর পয়েন্ট আমরা এখান থেকেই পাবো, সমগ্র অঞ্চলে নদীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাওয়ার জন্য সমগ্র অঞ্চলটা ধীরে ধীরে ব্যবচ্ছিন্ন হয়ে যাবে, এবং নদীর এবং এর উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এই অঞ্চলের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাই কি হচ্ছে, এটা সমগ্র অঞ্চলটা ধীরে ধীরে মালভূমিতে পরিণত হচ্ছে। দুটো মিলিয়ে কি হচ্ছে, সমগ্র অঞ্চলটা ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হচ্ছে। অর্থাৎ
অনেক বেশি নদীর সংখ্যা হয়ে যাওয়ার ফলে এবং তাদের ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে, সমগ্র অঞ্চলটা ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হচ্ছে। 4 নম্বর পর্যায়ে সমগ্র অঞ্চলটা কি হচ্ছে, ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে 4। 5 নম্বর পয়েন্টে আমরা কি দেখব, 5 নম্বর ভি আকৃতির উপত্যকা দেখলাম, সংকীর্ণ শীর্ষদেশযুক্ত জলবিভাজিকা দেখলাম, নদীর সংখ্যা বৃদ্ধি দেখলাম, ব্যবচ্ছিন্ন মালভূমি দেখলাম। এরপরে কি হবে, নদীর পরিণত পর্যায়ে যেমন ক্ষয় করবে তার সঙ্গে সঙ্গে বহন কার্যও চালাবে। এই বহন কার্যের ফলে কি হবে, নদী অনেক জিনিসপত্র বয়ে আনবে, সেই বয়ে আসা জিনিসগুলো কি করবে, নদীটার দুপাশে ধীরে ধীরে সঞ্চয় করতে থাকবে, নদীটার দুপাশে কি জমা করতে থাকবে। তার ফলে কি হবে, হঠাৎ করে কোনো একটা সময় যখনই বহন করতে থাকবে তখন কিন্তু নদীর জলের বহন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে। আর জলের বহন ক্ষমতা কমতে থাকলে কি হবে, হঠাৎ করে যখন বর্ষার সময় কোনো জলের অনেক বেশি নদীতে জল বেড়ে যাবে, তখন কি হবে, নদীর দুকুল প্লাবিত করবে। নদীর দুকুল প্লাবিত করার পর পরবর্তীকালে বর্ষার পরে যখন জলটা নদীর দুপাশ থেকে নেমে আসবে, তখন কি হবে, যে সমগ্র এলাকাটা ওই নদীর আশপাশের প্লাবিত এলাকাটা একটা বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি করবে, সেটা হচ্ছে নদীর দুপাশে প্লাবন ভূমির সৃষ্টি করবে। অর্থাৎ নদী যদি এখানটায় আমি করি 5 নম্বরটা, নদী প্রবাহিত হচ্ছে এবং বর্ষাকালে নদীর জল অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে নদী তার দুপাশের এলাকাকে অনেক বেশি প্লাবিত করছে এবং পরবর্তীকালে বর্ষার সময় জলটা আবার নদী থেকে নেমে যাওয়ার ফলে কি হবে, সমগ্র এলাকাটা একটা প্লাবন ভূমির সৃষ্টি করবে। সমগ্র এলাকাতে কি হবে, প্লাবন ভূমির সৃষ্টি হবে। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে নদীর দুপাশে প্লাবন ভূমির সৃষ্টি। আর এই প্লাবন ভূমির সৃষ্টিটা অনেক সময় এরকম ধাপ বিশিষ্ট হয়ে থাকে, নদীর দুপাশে এরকম ধাপে ধাপে ভাবে জমতে থাকে, এরকম ধাপ বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে। নদী উপত্যকাটা অনেকটা এরকম ধাপ বিশিষ্ট হয়ে থাকে। এই ধাপ বিশিষ্ট হওয়ার যে ধরন, এটাকে বলা হয়ে থাকে নদী মঞ্চ। এটাকে বলা হয়ে থাকে কি, এটাকে বলা হয় নদী মঞ্চ। তাহলে নদীর দুপাশে যখন এরকম ধাপ সৃষ্টি হবে, নদী এই অঞ্চল বরাবর প্রবাহিত হবে, এই অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হবে, নদীর দুপাশে যে ধাপ সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে নদী মঞ্চ। বুঝে যাচ্ছে তো? এই তাহলে কি 6 নম্বর পয়েন্টে কি হবে, নদীর দুপাশে নদী মঞ্চ, নদীর দুপাশে নদী মঞ্চ গঠিত হবে। আর এই নদী মঞ্চ গঠিত হওয়ার পরে আবার এই সময় নদীর দুপাশের অঞ্চলে যে পলি জমা করবে, সেই পলি জমা হওয়ার ফলে স্বাভাবিকভাবে একটা উচ্চতা সৃষ্টি করবে। এই অঞ্চলে পলি যখন জমা হবে তখন এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধি হবে, পরবর্তীকালে যখন আবার পলি জমা হবে আবার উচ্চতা বৃদ্ধি হবে। এইভাবে উচ্চতা বৃদ্ধি পেতে পেতে এই অংশে কিছু কিছু ক্ষেত্রে এমন উচ্চতা বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় নদীর স্বাভাবিক বাঁধ। অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেয়ে নদীর দুপাশে একটা বাঁধের মতো আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। অর্থাৎ নদী স্বাভাবিকভাবে নিজে নিজে তার প্রক্রিয়ার দ্বারা এই বাঁধটাকে সৃষ্টি করছে, তাই এটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। তাহলে 7 নম্বর পয়েন্টে আমরা হিসাব লিখতে পারি, নদীর দুপাশে স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়। স্বাভাবিক বাঁধ, নদীর দুপাশে স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়। এই ছিল মোটামুটি ম্যাচিওর স্টেজের বিভিন্ন ভূমিরূপগুলো। এবারে ম্যাচিওর স্টেজের ভূমিরূপের পরে এরপরে আসবো আমরা ওল্ড স্টেজ। ওল্ড স্টেজে কি কি ভূমিরূপ আছে সেগুলো আমরা জেনে নেব। ওল্ড স্টেজে আমরা দেখে নেব ওল্ড স্টেজ। এরপর আমরা ওল্ড স্টেজে কি কি ভূমিরূপ দেখতে পাবো সেগুলো আমরা একটু আবার আগের মতো একটু ছক করে দেখে নেব যে ওল্ড স্টেজে কি কি ভূমিরূপ আমরা দেখব। ওল্ড স্টেজের ভূমিরূপগুলি, ওল্ড স্টেজে কি কি ধরনের ভূমিরূপ দেখতে পাবো। দেখো এখানে আমরা যৌবন পর্যায়ে যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পেয়েছি তা এই ছবির সঙ্গে তার যথেষ্ট মিল রয়েছে। বার্ধক্য পর্যায়ে তাহলে কি কি ভূমিরূপ দেখতে পাবো, বার্ধক্য পর্যায়ে দেখতে পাবো যে ভি আকৃতির নদী উপত্যকা ছিল। এই ভি আকৃতির নদী উপত্যকা, এখানে নদীর পার্শ্বক্ষয় এতটা পরিমাণে বেশি বেড়ে যাবে, তখন কি হবে, এই ভি আকৃতির নদী উপত্যকা ধীরে ধীরে
ইউ আকৃতির নদী উপত্যকায় মাঝখানে শীর্ষদেশটা ক্ষয় পেয়ে যাবে, শীর্ষদেশটা ক্ষয় পেয়ে ইউ আকৃতির নদী উপত্যকায় পরিণত হবে। আকৃতির নদী উপত্যকা সৃষ্টির সঙ্গে সঙ্গে আরেকটা কি হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যে আমরা এই আপেক্ষিক উচ্চতা দেখেছিলাম, আপেক্ষিক উচ্চতার বিষয়টা তোমাদের নিশ্চয়ই খেয়াল রয়েছে। অর্থাৎ এই অংশ থেকে যদি নদী যতটা ক্ষয় করবে, সব থেকে বেশি যে পরিমাণ নদীর মানে নদী উপত্যকার যতটা গভীরতা, নদী উপত্যকার গভীরতাটাকে বলছে আপেক্ষিক উচ্চতা। নদীর উপত্যকার গভীরতাটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেটা কি তাহলে বার্ধক্য পর্যায়ে কি হচ্ছে, নদী উপত্যকার গভীরতাটা অনেক পরিমাণে হ্রাস পাচ্ছে। তাই এখানে কি বলবো আমরা, দ্বিতীয় পয়েন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপেক্ষিক উচ্চতা হ্রাস, অর্থাৎ নদী উপত্যকার আপেক্ষিক উচ্চতা হ্রাস। আপেক্ষিক উচ্চতা হ্রাস। 2 নম্বর যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে কি আপেক্ষিক উচ্চতা হ্রাস। 3 নম্বর যে কি পয়েন্টটা দেখবো, সেই পয়েন্টটা কি দেখবো, আমরা যে দেখেছিলাম নদী উপত্যকায় যে বিভিন্ন ধরনের ভূমিরূপ প্রচুর পরিণত পর্যায়ে যে নদী তার শাখা নদী উপনদী মিলিয়ে অনেকগুলো তোমার নদীর সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল, সেটা কিন্তু বার্ধক্য পর্যায়ে আবার কি হবে, বার্ধক্য পর্যায়ে নদীর সংখ্যা তার উপনদীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক হ্রাস পাবে। সেটা কি হচ্ছে যদি আমরা দেখে নিই, নদীর সংখ্যা পরিণত পর্যায়ের তুলনায় হ্রাস পাবে। এইবারে একটা মজার বিষয়, কেন হ্রাস পাবে নদীর সংখ্যা বা তার নদীর শাখা নদী উপনদীর সংখ্যা কেন হ্রাস পাবে, সেটা আমরা এই চিত্রটার মাধ্যমে বুঝতে পারবো। এই জিনিসটাকে বলা হচ্ছে, আচ্ছা 3 নম্বর পয়েন্ট হিসেবে নদীর সংখ্যা হ্রাস, নদীর সংখ্যা হ্রাস, এটা হচ্ছে 3 নম্বর। এইবারে আমরা দেখব যে নদীর সংখ্যা হ্রাসের সঙ্গে 4 নম্বর কি পয়েন্টের 4 নম্বর পয়েন্ট পাবো, এর থেকে 4 নম্বর পয়েন্ট পাবো। নদীর সংখ্যা হ্রাস, কি করে সংখ্যা হ্রাস হচ্ছে, দেখো মাঝখানের যে জলবিভাজিকাটা ছিল ইউ আকৃতি হয়ে যাওয়ার জন্য জলবিভাজিকাটার উচ্চতা অনেকটা হ্রাস পেয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে মাঝখানের দুটোর পাশাপাশি দুটি নদীর পাশাপাশি বয়ে যাওয়া দুটো নদীর মধ্যবর্তী জলবিভাজিকাটা এতটাই বেশি হ্রাস পেয়ে যায় যে দুটো নদী পাশাপাশি বয়ে যাওয়া দুটো নদী পরস্পর মিলে যায়, পরস্পর দুটি নদী মিলে যায়, কারণ মাঝখানে জলবিভাজিকাটা ক্ষয় পেয়ে অনেক বেশি হ্রাস পেয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে দুটি নদী মিলে যাওয়াকে বলা হচ্ছে নদী গ্রাস, এটাকে বলা হচ্ছে কি নদী গ্রাস। অর্থাৎ নদী গ্রাস দেখা যায়, নদী গ্রাসের ফলে কি হবে, নদীর সংখ্যাটা কিন্তু হ্রাস পায়। 4 নম্বর পর্যায়ে কি হবে, 4 নম্বর তাহলে এটা কি হচ্ছে নদী গ্রাস, নদী গ্রাস লক্ষণীয়। নদী গ্রাস হওয়ার ফলে কি হবে, নদীর সংখ্যাটা কিন্তু এই জন্যই বার্ধক্য পর্যায়ে নদীর সংখ্যাটা আবার পুনরায় হ্রাস পাবে। এই হ্রাসের সংখ্যাটা কিন্তু যৌবন পর্যায়ের তুলনায় কিন্তু কম, অর্থাৎ সব থেকে কম পরিমাণে নদীর শাখা তার উপনদী থাকবে যৌবন পর্যায়ে, সব থেকে বেশি থাকবে পরিণত পর্যায়ে, আর মাঝামাঝি থাকবে বার্ধক্য পর্যায়ে। পরিণত পর্যায়ের তুলনায় কম থাকবে বার্ধক্য পর্যায়ে, আবার বার্ধক্য পর্যায়ে নদীর সংখ্যা থাকবে যৌবন পর্যায়ের থেকে বেশি। এটা হলো 4 নম্বর পর্যায়ে। 5 নম্বর কি আমরা দেখবো ভূমিরূপ। 5 নম্বর যে ভূমিরূপটা দেখবো, নদী তার পরিণত পর্যায়ে যখন বহন ক্ষমতা একদমই কমে যাবে, তখন কি হবে, নদী তার দুদিকে শুধুমাত্র সঞ্চয় করবে, আর ক্ষয় ক্ষমতা অনেক বেশি কমে যাবে। ক্ষয় ক্ষমতা কমে যাওয়ার ফলে ক্ষয় তখন প্রায় হবেই না বললে চলে। ক্ষয় না হওয়ার ফলে নদীর সামনে যে বাধা আসবে, সেই বাধাগুলোকে কিন্তু নদী আর কাটিয়ে যেতে পারবে না। নদী কাটিয়ে না যাওয়ার ফলে নদীর ধরো একটা নদী এইভাবে স্বাভাবিক পথে যাচ্ছিল, কিন্তু তার সামনে হঠাৎ করে একটা বোল্ডার চলে এলো, কালো বোল্ডার চলে এলো, কিন্তু নদীর ক্ষয় ক্ষমতা না থাকার জন্য নদী কি করবে, এইভাবে নদী জিনিসটাকে বোল্ডারটাকে কাটিয়ে যাবে, কারণ নদী তখন আর ক্ষমতা নেই, নদী তার তখন আর ক্ষমতা নেই, তাই নদী এই বোল্ডারটাকে কাটিয়ে পাশ দিয়ে এগিয়ে চলছে। এইভাবে নদীর যে বাঁক বৃদ্ধি পাচ্ছে, এই বাঁকটাকে বলা হচ্ছে মিয়েন্ডার। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাবো, মিয়েন্ডার দেখতে পাবো, মিয়েন্ডার
দেখতে পাবো। 6 নম্বর পয়েন্ট আমরা কি দেখবো? 6 নম্বর পয়েন্ট দেখবো এই মিয়েন্ডার যখন অত্যাধিক বেশি বৃদ্ধি পেয়ে যাবে, এই মিয়েন্ডার যখন অত্যাধিক বৃদ্ধি পাবে তখন কি হবে, নদীটার মূল চ্যানেলটা এই দুটো অংশ একসময় জয়েন্ট হয়ে যাবে এবং এই যে বেশি নদী অতি বাঁক বহুল পথ মানে এড়িয়ে গিয়ে কি করবে, সোজা পথে প্রবাহিত হবে। আর যেখানে বোল্ডারটা ছিল সেই বোল্ডারের জায়গায় থাকবে। আর নদী এই বোল্ডারটাকে এড়িয়ে গিয়ে এই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখন কি হবে, নদী তখন এই বাঁকবহুল পথে আর প্রবাহিত না হয়ে কিছু সময় পরে এই বাঁকটাকে ছেড়ে দেবে। এই বাঁকটাকে ছেড়ে দিয়ে নদী আবার স্বাভাবিক পথে সোজা পথে প্রবাহিত হবে। কিন্তু এই যে বাঁক যে অংশটা পড়ে থাকবে এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তোমরা আগেও পড়েছো, এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটা হচ্ছে 6 নম্বর। লাস্ট যে ভূমিরূপটা দেখা যাবে সেটা হচ্ছে নদী একদম শেষ পর্যায়ে এসে সমগ্র অঞ্চলটা ধীরে ধীরে যখন উচ্চতা একদম কমে যাবে তখন কি হবে, সমগ্র অঞ্চলটা একটা ঢেউ খেলানো হালকা সামান্য ঢেউ খেলানো একটা সমভূমিতে পরিণত হবে। প্রাথমিক পর্যায়ে কি ছিল? প্রাথমিক পর্যায়ে ছিল এখানে আকৃতিটা অনেকটা আই আকৃতি ছিল, তারপরে কি হলো, ভি আকৃতির ভূমিরূপ হলো, তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে এসে কি হচ্ছে, লাস্ট পর্যায়ে কি হলো, সমগ্র অঞ্চলটা একটা ধীরে ধীরে সমপ্রায় ভূমিতে পরিণত হলো। এই সমগ্র অঞ্চলটা একটা সমপ্রায় ভূমিতে পরিণত হওয়া, এই যে সমভূমিটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে সমপ্রায় ভূমি, বা ডব্লিউ.এম. ডেভিস এটাকে নামকরণ করেছেন পেনি প্লেন নামে। এটাকে তিনি নাম করেছেন পেনি প্লেন নাম। সেটা কি, নদী প্রবাহিত হবে এবং তার দুপাশে যে সমপ্রায় ভূমির সৃষ্টি হচ্ছে, এই যে সমপ্রায় ভূমি, এই দুপাশে সমপ্রায় ভূমিটাকে তিনি পেনি প্লেন বলে চিহ্নিত করেছেন। কি নাম? পেনি প্লেন। এটা খুব পরীক্ষা আছে, পেনি প্লেন কাকে বলে। অর্থাৎ সেখানে আমাদের বলতে হবে ডেভিসের ক্ষয়চক্রের একদম বার্ধক্য পর্যায়ে বা শেষ পর্যায়ে নদীর দুপাশে যে সমভূমির সৃষ্টি হয় সেই সমভূমিটাকে বলা হয় পেনি প্লেন। তিনি পেনি প্লেন হিসেবে নামকরণ করেছিলেন। আর এই পেনি প্লেনে কিছু কিছু সময় কিছু কঠিন শিলা থাকে যেগুলোকে নদী ক্ষয় করতে পারে না, সেগুলো এই কঠিন শিলার ওপরেই ছোট ছোট শিলার স্তূপ হিসাবে থেকে যায়, যেগুলোকে নদী ক্ষয় করতে পারে না, স্তূপ হিসাবেই থেকে যায়, ছোট ছোট শিলার স্তূপ হিসেবে, কঠিন শিলা, সেগুলোকে তিনি নামকরণ করেছিলেন। সেটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট আমাদের, মোনাডন্ক হিসাবে। মোনাডন্ক, এগুলোকে বলা হয় কঠিন শিলায় গঠিত, যে কঠিন শিলা দ্বারা গঠিত সমভূমির উপরে অবস্থিত কঠিন শিলার যে ছোট ছোট ঢিপি আমরা দেখতে পাবো সেগুলোকে আমরা বলবো মোনাডন্ক। লাস্ট যে তোমার 8 নম্বর যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে মোনাডন্ক। আচ্ছা, এইগুলো বিভিন্ন পর্যায়গুলো আমরা এইভাবে বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করলাম। আচ্ছা, এখানে আমাদের দেখিয়ে দেওয়া উচিত, এই হচ্ছে এখানে কিন্তু ওই যে সামান্য উঁচু এই অংশটা রয়েছে বা এই অংশটা, এইগুলো কিন্তু মোনাডন্ক হিসাবে কাজ করবে। এইগুলোকে আমরা বলবো মোনাডন্ক। সামান্য উঁচু একটা অংশ, এটাকে কিন্তু মোনাডন্ক হিসেবে কাজ করব। বার্ধক্য পর্যায়ে নদী সমুদ্রের সঙ্গে এসে মিলিত হবে বা এই সমগ্র অঞ্চলটা ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে কি হবে, এই সমগ্র অঞ্চলটা এইভাবে ক্ষয় পেতে থাকবে, এইভাবে ক্ষয় পেতে পেতে সমগ্র অঞ্চলটা একটা সমভূমিতে বা নদী এই ক্ষয়ের শেষ সীমায় এসে পৌঁছাবে এবং সেখানে এই ওল্ড এজের বিভিন্ন ভূমিরূপগুলো দেখা যাবে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো এরপরে একটা খুব ছোট জিনিস রয়েছে যেটা হচ্ছে সমালোচনা। এইটুকুই বাকি রয়েছে। সমালোচনাটা কি? সমালোচনাটা আলোচনা করেই আমাদের এই ক্লাসটা শেষ হবে। সমালোচনাটা হচ্ছে ডেভিস যে তার তত্ত্ব দিয়েছিলেন তার তত্ত্ব পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সমালোচিত করে। এই সমালোচনাগুলোর বিভিন্ন দিক ছিল, অর্থাৎ এই তত্ত্বটা তারা বলেছিলেন সব জায়গায় প্রযোজ্য নয়।
তো কেন প্রযোজ্য না, কি কি কারণ, কি কি তারা ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যাগুলো হচ্ছে তার সমালোচনা। এই তত্ত্বটার সেই সমালোচনাগুলো আমরা এবার আলোচনা করব এবং আমাদের আলোচনাটা শেষ করবো, আজকে ক্লাস শেষ করব। তো এই সমালোচনা কি, সমালোচকদের মধ্যে সব থেকে যারা সমালোচনা করেছিলেন ডেভিসকে, তাদের মধ্যে ছিলেন এলসি কিং, পেঙ্ক ছিলেন, জেটি হ্যাক ছিলেন প্রমুখ বিজ্ঞানীরা ডেভিসের এই সমগ্র মতবাদকে সমালোচনা করেন এবং পরবর্তীকালে তাদের থিওরি, এই সমালোচনার উপর নির্ভর করে তাদের থিওরি তৈরি করেন। তো এই সমালোচনার কি কি দিক ছিল? সমালোচনার দিক এক হচ্ছে, আমরা যদি দেখি, তিনি বলেছিলেন কোনো একটি ক্ষয়কার্য শেষ হওয়ার, যতক্ষণ না পর্যন্ত শেষ হবে সেই ক্ষয়কার্য, দ্বিতীয় কোনো ক্ষয়কার্য সেখানে আর শুরু হবে না। কিন্তু পেঙ্ক বলেছিলেন যে কোনো একটা ক্ষয়কার্য চলতে থাকলেও তার উপরে দ্বিতীয় কোনো ক্ষয়কার্য চলতে পারে। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো কেউ কোনো মেশিন দ্বারা কোনো বা মেকানিজম বা কৃত্রিম কোনো প্রক্রিয়া না, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কোনো একটা ক্ষয়কার্য চলছে, কোনো একটা জায়গায় ভূমিরূপের বৃষ্টিপাত হচ্ছে, সেখানে নদী ক্ষয়কার্য চলছে, সেখানে কি কোনো অগ্নুৎপাত বা ভূমিকম্প বা পাতের সঞ্চালন ঘটতে পারে না? এটাই ছিল তার সমালোচনার দিক। তিনি যে তত্ত্ব দিয়েছিলেন এটাই ছিল তার সমালোচনার দিক। অর্থাৎ তিনি বলেছিলেন একটা ক্ষয়চক্র চলাকালীন কোনো নতুন কোনো ক্ষয়কার্য সৃষ্টি হবে না, কিন্তু হ্যাঁ ওরা প্রমাণ করেছিলেন যে একটা ক্ষয়কার্য চলার সময় দ্বিতীয় ক্ষয়কার্য ওখানে শুরু হতে পারে। এটাই ছিল সমালোচনার প্রথম দিক। অর্থাৎ একটি ক্ষয়চক্র চলাকালীন অন্য ক্ষয়চক্র শুরু হতে পারে। একটি ক্ষয়চক্র চলাকালীন অন্য ক্ষয়চক্র শুরু হতে পারে, এটা সমালোচনার একটা দিক। 2 নম্বর দিক কি, তিনি বলেছিলেন পৃথিবীর বেশিরভাগ স্থানেই নদী শুধুমাত্র ক্ষয়কার্য করে, পৃথিবীর সমগ্র স্থানে শুধু নদীর ক্ষয়কার্যের ফলেই বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো গঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেছেন তা কিন্তু নয়, শুধুমাত্র নদীর ক্ষয়কার্যের ফলে কেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলেও হয়, বালির ক্ষয়কার্যের, বায়ুর ক্ষয়কার্যের ফলেও হয় ভূমিরূপ গঠন। তাই তিনি বলেছেন যে স্বাভাবিক ক্ষয়চক্রটা শুধুমাত্র পৃথিবীর সব জায়গায় শুধু নদী দ্বারাই ক্ষয়কার্য হবে এটা কিন্তু নয়, নদী ছাড়াও কিন্তু অন্যান্য এজেন্ট রয়েছে, তারা এই ক্ষয়কার্যটা চালিয়ে যেতে পারে। বুঝে যাচ্ছে, ক্ষয়চক্রটা চালিয়ে যেতে পারে, ভূমিরূপের পরিবর্তন হতে পারে। অর্থাৎ তার এই ক্ষয়চক্রটা সর্বত্র প্রযোজ্য নয়। অর্থাৎ যে সমস্ত জায়গায় শুধুমাত্র আর্দ্রতাযুক্ত অঞ্চল, সেই আর্দ্রতাযুক্ত অঞ্চলই তার এই, যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তার এই ক্ষয়কার্যটা প্রযোজ্য। কিন্তু যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয় না, সেখানে আর্দ্রতা কম, তার এই ক্ষয়কার্যের মডেলটা সেখানে কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে পৃথিবীর সর্বত্র এই মডেল প্রযোজ্য নয়, পৃথিবীর সর্বত্র এই মডেল প্রযোজ্য নয়। এই ছিল তার দ্বিতীয় সমালোচনার দিক, পৃথিবীর সর্বত্র এই মডেল প্রযোজ্য নয়। তৃতীয় যে সমালোচনার দিক সেটা হচ্ছে, তিনি বলেছিলেন যে যতক্ষণ উত্থান কার্য চলবে ততক্ষণ ক্ষয়কার্য চলবে না, আবার যতক্ষণ ক্ষয়কার্য চলবে ততক্ষণ উত্থান কার্য চলবে না। এটা তো নয়, উত্থান কার্য, কোনো একটা ভূমিরূপ উত্থান হচ্ছে সেই সময় কি বৃষ্টিপাত, সেই সময় কি বায়ুর ক্ষয়কার্য, যতক্ষণ উত্থান চলছে সেই সময় কি পৃথিবী থেমেছিল, পৃথিবী কি অন্য কোনো কাজ করেনি, পৃথিবী কি বৃষ্টি হয়নি, পৃথিবীতে কি বায়ুর প্রক্রিয়া চলেনি? তাহলে চলেছে, তাহলে নিশ্চয়ই তাহলে যখন উত্থান কার্য চলছিল তখন ক্ষয়কার্যও হয়েছে। তাই এটা ছিল তার সমালোচনার তৃতীয় দিক। অর্থাৎ উত্থান কার্য চলাকালীন, উত্থানের সময় ক্ষয় কার্য একত্রে সম্ভব। আচ্ছা, 4 নম্বর যে সমালোচনা সেটা কি ছিল? 4 নম্বর সমালোচনার দিক ছিল যে
4 নম্বর সমালোচনাটা কি ছিল? 4 নম্বর সমালোচনাটা ছিল যে আহ, উত্থান, তিনি বলেছিলেন উত্থান কার্যটা খুব দ্রুত গতিতে হবে। আমরা যখন তার শর্তগুলো পড়েছিলাম, সেই শর্তগুলো তো দেখেছিলাম উত্থান কার্যটা খুব দ্রুত গতিতে হবে। কিন্তু বিভিন্ন ভূবিজ্ঞানীরা বলেছেন, অর্থাৎ ভূ অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়া, পাতের যে চলন ঘটে, সেই পাতের চলনটা কিন্তু খুব দ্রুত গতিতে ঘটে না, এটা বহুদিন ধরে ধীরে ধীরে পাতের চলন ঘটে। আর এই পাতের চলনের ফলে বহুদিন ধরে খুব ধীরে ধীরে ভূমির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ভূমির উচ্চতা খুব দ্রুত হারে যে বৃদ্ধির কথা তিনি বলেছিলেন, এই দ্রুত হারে কিন্তু বৃদ্ধি সব ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত হারে ভূমির বৃদ্ধি ঘটে না। অর্থাৎ 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত হারে ভূমির উচ্চতা বৃদ্ধি, দ্রুত হারে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় না। বোঝা যাচ্ছে? এই ছিল তার মোটামুটি সমালোচনার দিকগুলো। এই সমালোচনার দিক নিয়ে বিভিন্ন বিজ্ঞানী পরবর্তীকালে তাদের বিভিন্ন ধরনের থিওরি বা মডেল, তাদের পরবর্তীকালে মডেল বিভিন্ন আবিষ্কার করেছিলেন, বিভিন্ন ক্ষয়চক্রের মডেল তারা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে পরবর্তীকালে যে সমস্ত মডেলগুলো তৈরি হয়েছিল তা কিন্তু তার এই মডেলের উপরেই, অর্থাৎ ডব্লিউ.এম. ডেভিসের মডেলের উপরে ভিত্তি করেই কিন্তু মডেলগুলো তৈরি হয়েছিল, তার আগে কিন্তু তৈরি হয়নি। অর্থাৎ একটা কাজ পেয়ে তার উপরে সমালোচনা করে পরবর্তীকালে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন ক্ষয়চক্রের মডেলগুলো তৈরি করেছিল। তো এই কাজটা হয়তো না পেলে তারা তাদের কাজগুলোকে অত বেশি ডেভেলপ করতে পারতো না, বা এই ধারণাটাও তাদের হতো না যে ক্ষয়চক্র একটা চলে সেটা এবং চক্রাকার পদ্ধতিতে চলে। তো এইভাবে এই ছিল ডব্লিউ.এম. ডেভিসের ক্ষয়চক্র এবং তার মর্ম। তো আজকের ক্লাস মোটামুটি আজকের আমার জানা বিষয়, আমার যতটুকু জানা ছিল সেই জানা বিষয়টা তোমাদেরকে জানালাম। জানি না কতটা কি ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, লাস্ট যে টুপিটা পরেছিলাম এর কারণ হচ্ছে ন্যাড়া হয়েছি, তো সেই জন্য টুপিটা পরা। এই লকডাউন পরিস্থিতি, চুল কাটা যাচ্ছে না। তো হাজির হব তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী আলোচনার বিষয় নিয়ে। যদি তোমাদের ভালো লাগে তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লেগেছে কিনা, বা কোন কোন পোর্শন আরো একটু ডেভেলপ করার দরকার আছে সেগুলোকে জানিও। তো শেষ পর্যন্ত থাকার জন্য আমার সঙ্গে থ্যাংক ইউ। আর কোথায় কোথায় বুঝতে পারছো না সেগুলোকে আমাকে জানিও, তাহলে ভিডিওটা আমরা আরেকটু আপডেট করতে পারবো। তো এইটাই ছিল লাস্ট। থ্যাংক ইউ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য, ধন্যবাদ।